বিনু, আমার না বড্ড ক্ষুধা লেগেছে রে। তুই তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা কর। আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না রে। উফ বাবা, তোর মতো একটা পেটুককে সাথে নে। আমি যে কি ভুল করেছি না, তা যে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটু পরপর নাকি তোর ক্ষুধা পায়। বলছি, ঘুরতে এসে তুই যদি এমন ক্ষুধা ক্ষুধা করিস, তবে আমরা ঘুরবো কি করে? তুই যে কি বলিস না বেনু, পেট খালি রেখে কি আর ঘোরা যায় বলতো? তুই কি এবার খাবারের কোনো ব্যবস্থা করবি, নাকি আমি বাড়িতে চলে যাব বলতো? আহা রিমা, তোকে নিয়ে আর আমি পারছি না। বলছি, সাথে তো আমাদের কোনো খাবার নেই। তার উপর আমরা আবার জঙ্গলে চলে এসেছি। আশেপাশে তো কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না। চল না আর একটু সামনে গিয়ে দেখি, যদি আবার আমরা কোনো ফলের গাছ পাই তবে আমি তোকে ফল পেড়ে খাওয়াবো, কেমন? এখন তুই তাড়াতাড়ি করে চল তো। দেখ দেখ, গাছটাতে কতগুলো ডালিম ধরে আছে, কিন্তু এই ডালিমগুলো সোনালী রঙের কেন? ওগুলো কি সোনার ডালিম নাকি রে বিনু? আমারও তো তাই মনে হচ্ছে রে। এগুলো তো সোনালি, তার মানে এগুলো সোনার ডালিম। তবে আর দেরি করে লাভ নেই, চল তো চল, ওই গাছ থেকে ডালিম পেড়ে দেখি। তবেই তো বোঝা যাবে আসল ঘটনাটা কি। রিমা, সত্যি সত্যি তো এগুলো সোনার ডালিম রে। কিন্তু এই সোনার ডালিমগুলো কি আর খাওয়া যাবে নাকি? আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না রে। তোকে এত কিছু বুঝতে হবে না রে, তুই এবার খেয়ে নে তো খেয়ে নে। দেখ কত মজা। সত্যি রে রিমা, এই ডালিমগুলো খেতে অনেক সুস্বাদু। সোনার ডালিমের খোসার ভিতরে এত সুন্দর সুস্বাদু ডালিম থাকবে, তা তো আমি ভাবতেই পারিনি রে। এই ডালিম খেয়ে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল। আমারও তো ভীষণ ভালো লেগেছে ডালিমগুলো খেয়ে, তাই তো আমি দুটো ডালিম সাথে করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। সে তো বুঝলাম, কিন্তু তুই কি এক্ষুনি বাড়িতে যাবি নাকি রে? এই তো খাওয়া হলো, আর অমনি কি না তোর বাড়িতে যাওয়া? তা নয় তো কি, আমি আর কোথাও ঘুরতে পারবো না রে বিনু। আমি এক্ষুনি বাড়িতে যাব। তাছাড়া সন্ধে যে হয়ে এলো বলে। চল বিনু চল, দেরি করা ঠিক হবে না, বাড়িতে ফিরে চল। কি ব্যাপার রে রিমা, তুই কোথায় গিয়েছিলি বলতো? সারাটা দিন বাইরে বাইরে ঘুরিস, বলি বাড়িতে কি তোর মন টিকে না? হ্যাঁ, এ কি রে, তোর হাতে আবার এই দুটো কি? হ্যাঁ, বাড়িতে এলে তুমি সবসময় এমন চিৎকার চেঁচামেচি কেন করো মা, বলো তো? তাছাড়া আমার হাতে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডালিম, সোনার খোসায় মোড়ানো সুস্বাদু ডালিম, বুঝেছো? কি সত্যি বলছিস তুই? এগুলো সোনার ডালিম? এই ডালিম তুই কোথায় পেলি রে মা, বলতো আমাকে তাড়াতাড়ি। তুমি এত অস্থির কেন হচ্ছে মা? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি। আমি এই ডালিম পুবের জঙ্গলে পেয়েছি। ওই বিন্নু আমাকে পুবের জঙ্গলে না ঘুরতে নিয়ে গিয়েছিল, আর ওই জঙ্গলের ভিতরে এই সোনার ডালিম দুটো খুঁজে পেয়েছি। সেই জঙ্গলের ভিতরে সোনার ডালিম গাছ খুঁজে পেয়েছি, বুঝেছো? যাকে বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং এই ডালিম দুটোই খাই। হায় হায়, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি সেই কবে থেকে ভাবছি আমি ধনী হব, পায়ের উপর পা তুলে আমি রানীর হালে দিন কাটাবো। এবার বুঝি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সোনা ডালিম যে আমার সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। এইসব ভেবে রমেলা ডালিম চুরি করার পরিকল্পনা করতে থাকে। আর পরের দিন সকাল হতে রমেলা সেই সোনার ডালিম আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর জঙ্গলের পথে হাঁটতে থাকে। উফ বাবা, আজ যে আমার কি খুশি লাগছে, আমার যে অনেক দিনের সাধনা পূরণ হতে যাচ্ছে। একবার একবার শুধু আমি ধনী হয়ে নেই, তারপর আমার দাপটে সবাই একদম ভয় পেয়ে যাবে। আচ্ছা, আমি তো জঙ্গলের ভেতরে চলে এলাম, কিন্তু কোথায় কোথায় সেই ডালিম গাছ? আমি তো এখনো সেই সোনার ডালিম গাছটাকে দেখতেই পেলাম না। যাই বাবা যাই, আমি বরং আর একটু খুঁজে দেখি। ও মা, সত্যি তো, সত্যি তো, এটা যে সোনার ডালিমের গাছ। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি গাছ থেকে সোনার ডালিমগুলো পেরে নেই। কতগুলো সোনার ডালিম আমার হাতে, কতগুলো টাকার সম্পদ। এই ডালিমগুলো বিক্রি করলে আমি যে অনেক টাকার মালিক হয়ে যাব। কালই আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে চলে যাব। হ্যাঁ, একই কাণ্ড একই কাণ্ড, আমি তো কালকে এখানে সোনার ডালিম রাখলাম, আজ আবার এই ডালিমগুলো সাধারণ ডালিম কেন হয়ে গেল? আচ্ছা, কেউ আবার আমার ডালিম চুরি করেনি তো? না না, সেটা আবার কি করে সম্ভব? কেউ তো আমার ডালিম আনা দেখেইনি। না, আর সময় নষ্ট করা যাবে না, আমি এক্ষুনি যাব ওই জঙ্গলে, আর আবারও আমি সোনার ডালিম নিয়ে আসবো। সে কি কাণ্ড, কাল তো গাছের গোড়ায় কোনো সাপ ছিল না,
তবে আজ আবার গাছের গোড়ায় এই সাপটা কোথা থেকে এলো? এই সাপ থাকলে তো আমি ডালিমগুলো পারতে পারবো না। তাই আগে এই সাপটাকে মারতে হবে। শয়তান পাজি মহিলা কোথাকার, তুই কি না আমাদের দুই পরীর ডালিম গাছের ডালিম চুরি করতে এসেছিস? আবার আমাদের পাহারাদার সাপকে মারার পরিকল্পনা করছিস? হ্যাঁ, কি 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 কি- কি বলছো তোমরা এসব? হ্যাঁ, দুই পরীর ডালিম গাছ? তবে আর কোনো কিন্তু নেই, বুঝেছিস তো? তুই যা শুনেছিস সবই সত্যি। তোর চুরি করা সেই সোনার ডালিমগুলো আমাদের ইশারাতে স্বাভাবিক হয়ে গিয়েছিল, বুঝেছিস? আর তাছাড়া তুই এভাবে ডালিম চুরি করেছিস বলেই তো আমরা এই সাপটাকে পাহারা রেখেছিলাম, বুঝেছিস? আর তুই কি না আমাদের সেই সাপটাকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ, ছি, তুই এত লোভী। আমরা এই সোনার ডালিম গাছ এখানে লাগিয়েছিলাম অসহায় মানুষদের সাহায্য করার জন্য। আর তুই কি না সেই সোনা ডালিমের দিকে নজর দিয়েছিস? আজ তো আমরা তোর চোখ তুলে নিয়ে তোকে উচিত শিক্ষা দেব। কত বড় সাহস তোর! না না দুই পরী, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন লোভ করব না। তবুও তোমরা আমার চোখ তুলে নিও না। অন্ধ হয়ে যে আমি কিছুতেই দিন কাটাতে পারবো না। তাছাড়া আমি অন্ধ হলে সংসারের হাল কে ধরবে বলো তো? আমার ঘরে যে ছোট্ট একটা মেয়ে আছে। আমি অন্ধ হলে যে আমরা দুই মা মেয়ে অকালে মরে যাব। আমি তোমাদের কাছে হাত জোড় করছি দুই পরী, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি তুই সত্যি বলছিস তো? সত্যি সত্যি তুই আর লোভ করবি না? ঠিক আছে, তবে তুই আমাদের কথা দে। এই যে আমি তোমাদের কথা দিচ্ছি পরি, আমি আর কখনোই এমন লোভ করব না। ধনী হওয়ার স্বপ্নেও আমি আর দেখব না। আমি যে অবস্থানে বর্তমানে আছি আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো পরি। এবার অন্তত তোমরা আমাকে যেতে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এরপর দুই পরি অদৃশ্য হয়ে যায় আর রমেলাও সবকিছু ভুলে বাড়ির পথে যেতে থাকে। অনেকদিন আগের কথা। একটা জঙ্গলের পাশে থাকতো এক বুড়ো বুড়ি। তাদের কোনো সন্তান ছিল না। বুড়ো রোজ নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরতো আর সেই মাছ নিয়ে হাটে বিক্রি করত। আর যা আয় হতো তা দিয়ে বাজার নিয়ে আসতো। এভাবে বেশ সুখী কাটছিল তাদের দিন। প্রতিদিনের মতো বুড়ো আজও নদীর পাড়ে যায় বড়শি দিয়ে মাছ ধরতে। তখন সে দেখতে পায় নদীর পাশে একটা সুন্দর সাদা হাঁস অসুস্থ অবস্থায় পড়ে আছে। আরে, কত সুন্দর হাঁসটা মনে হচ্ছে কোনোভাবে আঘাত পেয়েছে। যাই, হাঁসটা নিয়ে গিন্নির কাছে যাই। গিন্নি কোনো না কোনোভাবে এই হাঁসটাকে সুস্থ করে তুলবে। এই বলে বুড়ো হাঁসটিকে তার বাড়িতে নিয়ে যায় আর তার গিন্নিকে দেখায়। ও মা, এত সুন্দর হাঁস তুমি কোথায় পেলে গো? নদীতে মাছ ধরতে গিয়ে দেখি হাঁসটা পড়ে আছে, তাই তোমার কাছে নিয়ে আসলাম। কোনোভাবে হাঁসটাকে তুমি সুস্থ করে দাও। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এরপর বুড়ি কোনো রকম ঔষধ বানিয়ে হাঁসটাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। এভাবে 2 দিন কেটে যায় আর হাঁসটাও সুস্থ হয়ে পড়ে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এত যত্ন করে সুস্থ করে তোলার জন্য। আরে আরে, হাঁস কি করে কথা বলতে পারে? আগে তো কখনোই দেখিনি কোনো হাঁসকে কথা বলতে। হ্যাঁ, এই এই কে কে তুমি? তুমি কথা বলছো কি করে? তুমি কি কোনো ভূত? আমাদের আবার কোনো ক্ষতি করবে না তো? না না, আমি কোনো ভূত নই বা তোমাদের কোনো ক্ষতিও করতে চাই না। তবে তবে তুমি কে গো? তুমি কথা কি করে বলতে পারো? আমি আসলে একজন পরী। আমাদের পরিরাজ্যে রাক্ষসীর আক্রমণের কারণে আমি হাঁসের রূপ নিয়ে পৃথিবীতে এসেছি। সেই রাক্ষসী আজও আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি গর্ভবতী। যখন আমার সন্তান জন্ম নেবে তখন রাক্ষসী অবশ্যই আমার সন্তানকে খুঁজতে আসবে। আমি জানি না আমার সন্তানকে কোথায় লুকিয়ে রাখবো, কিভাবে সেই রাক্ষসীর হাত থেকে বাঁচাবো আমি। তোমরা কি এ নিয়ে আমাকে কোনো সাহায্য করতে পারবে? তুমি কোনো চিন্তা করো না মা, আমরা তোমার সন্তানকে আগলে রাখবো। আপনারা সত্যি আগলে রাখবেন আমার সন্তানকে? আমি আপনাদের উপকার কখনোই ভুলবো না বুড়িমা।
যতদিন তোমার ইচ্ছে তুমি এখানেই থেকো, আর আমরা কথা দিচ্ছি তোমার সন্তানকে আমরা আগলে রাখবো। এরপর হাঁস পরীটি বুড়ো বুড়ির বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জন্ম নেয় পরীকন্যা, দেখতে ভারী মিষ্টি। বুড়িমা, আমার কন্যা জন্ম হয়েছে, আমাকে যে এবার আমার রাজ্যে ফিরে যেতে হবে। কিন্তু ওখানে গেলে তো তোমার বিপদ হবে মা, ওখানে যে রাক্ষসী আছে। আমাকে যে যেতেই হবে, আমরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারি না, এটা আমাদের পরিদের নিয়ম। ওখানে যে যেতেই হবে, ওখানে রাক্ষসীর সাথে লড়াইয়ে পেরে উঠবো না আমি, তখন অবশ্যই রাক্ষসী আমাকে বন্দি করবে। বলি কি, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই পরি? হ্যাঁ, একটা উপায় আছে, তা হলো আমার কন্যা যখন 12 বছর বয়সের হবে, তখন তাকে এই তলোয়ারটি দেবেন। এই তলোয়ারটির সাহায্যে আমার কন্যা সেই রাক্ষসীকে মারতে পারবে। আমাকে যে এখন যেতে হবে, না হলে যে খুব দেরি হয়ে যাবে। আচ্ছা, তবে তুমি সাবধানে যেও। বিদায় বুড়িমা। এই বলে হাঁসরূপী পরী সেখান থেকে উধাও হয়ে যায়। আর বুড়ো বুড়ি পরীকন্যাকে খুব আদর যত্ন করে বড় করে তুলতে থাকে। আর অন্যদিকে পরী তার রাজ্যে যাওয়ার পর রাক্ষসী তার সামনে এসে দাঁড়ায়। তোকে আমি কতদিন থেকে খুঁজছি, কতদিন আর লুকিয়ে থাকতে পারবি তুই বলতো? পারলি না তো, সে তো তোকে চলেই আসতে হলো। এবার এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে, কে বলতো? এবার তো তোকে আমার হাতে মরতে হবে রে। তুই কি চাস আমার থেকে? কেন আমার ক্ষতি করতে চাইছিস বল? আমি যে অমরত্ব লাভ করতে চাই, আর এই অমরত্ব লাভ করতে পারবো শুধু তোর সন্তানকে মেরে। কোথায় কোথায় আছে তোর সন্তান, বল। আমি কখনোই তোকে অমরত্ব লাভ করতে দেব না। আর আমার সন্তান কোথায় আছে সেটাও আমি তোকে কখনোই বলবো না। দেখ পরি, এর ফল কিন্তু তোকে ভোগ করতেই হবে। আমি তোকে সারা জীবন বন্দি করে রাখবো, এই বলে দিলাম। আর তোর সন্তানকে আমি নিজেই খুঁজে বের করব, এই বলে দিলাম। তুই আমার সন্তানকে কখনোই খুঁজে পাবি না রাক্ষসী, তুই ধ্বংস হবি আমার সন্তানের হাতে। কখনোই অমরত্ব লাভ করতে পারবি না, কখনোই না। এটা তো সময়ই বলে দিবি রে। এই বলে রাক্ষসী পরীকে বন্দি করে নেয় আর পরীর সন্তানকে খুঁজতে থাকে। কিন্তু পরিরাজ্যের কোথাও পরীকন্যাকে খুঁজে পায় না। পরি ওর সন্তানকে কোথায় লুকিয়ে রেখেছে? কোথাও তো নেই। না, ওকে আমি খুঁজে বের করবই। রাক্ষসী পরীর সন্তানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে বছরের পর বছর কেটে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। অন্যদিকে পৃথিবীতে পরীকন্যা বড় হচ্ছিল। বুড়ো বুড়ি খুব আদরে তাকে বড় করতে থাকে। এভাবে বেশ কয়েকটি বছর কেটে যায়। এবার সময় এসে গেছে তাকে সব কথা জানানোর। তারা তলোয়ারটি পরীকন্যার হাতে তুলে দেয়, আর তলোয়ারটি হাতে নিতেই পরীকন্যার ডানা চলে আসে। দিদা, কি হচ্ছে এসব? আর আমার পিঠে দানা কেন? আমি তলোয়ারটি দিয়ে কি করব দিদা? এরপর তারা পরীকন্যাকে সব কথা খুলে বলে। তবে এক্ষুনি আমাকে পরিরাজ্যে যেতে হবে, আমার মাকে বাঁচাতেই হবে। দিদা, তোমরা আমাকে এত বছর ধরে আঁকড়ে রেখেছো, এই ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। আমি তোমাদের সাথে দেখা করতে আসবো দিদা। আমি আসি দিদা, বিদায় গো, বিদায়। এই বলে পরীকন্যা তাদের বিদায় জানিয়ে চলে যায়। আর বুড়ো বুড়ি আকাশের দিকে তাকিয়েই থাকে। পরীকন্যা পরিরাজ্যে ফিরে রাক্ষসীর কাছে যায়। আরে আরে, তুই কে? আর তোর হাতে এই তলোয়ার কেন? তুই এই তলোয়ার কোথায় পেলি? কে তুই? হ্যাঁ, বল বল বলছি। তুই আমার মাকে কোথায় আটকে রেখেছিস? বল বল দুষ্ট রাক্ষসী।
তবে তুই সেই পরিকন্যা যে কিনা আমাকে অমরত্ব দিবে। এবার আমি অমর হব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলে রাক্ষসী পরিকন্যাকে ধরতে চায়, আর অমনি রাক্ষসীকে সেই তলোয়ার দিয়ে আঘাত করে পরিকন্যা রাক্ষসীকে ধ্বংস করে ফেলে, আর পরীও মুক্ত হয়ে যায়। এরপর পরী তার কন্যাকে জড়িয়ে ধরে, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। পরিকন্যা ও পরী সে বুড়ো বুড়ির সাথে সবসময় দেখা করতে যেত। বিলাসপুর নিবাসী হরিশ সাহা একজন সাধারণ কৃষক। গ্রামের এক প্রান্তে মা ও তার বউ নিয়ে সংসার। এমনিতেই সংসারে অভাব না থাকলেও হরিশের মনে শান্তি ছিল না তার বউ মিতার জন্য। আসলে হরিশ ছিল বেশ মোটাসোটা, বউটা ছিল একেবারে উল্টো, যেমন রোগা তেমনি শুকনো। তাদের দেখে গ্রামের লোক বেশ হাসাহাসি করত। সেটাই ছিল মিতার রাগ আর তার সংসারের একমাত্রই অশান্তি কারণ। কিরে, কুমড়ো আর ঢেঁড়স বুঝি বাজারে সস্তা পাওয়া যাচ্ছে? কুমড়ো আর ঢেঁড়স এ আবার কোথায় পেলি? ওমা, ওই দেখ না, 1 কিলো কুমড়ো আর 4 আনা ঢেঁড়স যাচ্ছে। ও দাদা, সব খাবার একেই খেয়ে নাও বুঝি? বৌদিকে বুঝি কিছু দাও না? আহা বৌদি গো। শুনলে তো, তোমার জ্বালায় রাস্তাঘাটে বেরোতেই পারি না, শুধু টিটকিরি আর খিলখিল। আরে ছাড়ো তো, ওরা ছেলে মানুষ, করে মজা পায়, পাক না। আমাদের তোমার কিছু না, আমার তো একটা মান সম্মান আছে নাকি? যেমন গত তেমন তোমার মোটা গন্ডারের মতন চামড়া, কিছুই গায়ে লাগে না। কি মুশকিল, আমি মোটা, আমার কিছু যায় আসে না, লোকে কি বলার বলুক, আমার কি। কি হলো, কি হচ্ছে সকাল সকাল? কিসের গোলমাল শুনি? হবে আর কি, যা রোজ রোজ হয় তাই। কি করে যে বাবা এই পেট মোটা হাতির সঙ্গে যে আমায় বিয়ে দিল! হায় হায়, জীবনটা একেবারে আমার শেষ হয়ে গেল। ও ও বৌমা, অমন করে বলছো কেন? বাসা আমার নারুল গোপাল, নজর দিও না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনার ছেলে যখন রোগা হবে না, তখন আমাকেই মোটা হতে হবে। তখন অন্তপক্ষে আমাকে রাস্তাঘাটে টিটকারি শুনতে হবে না। হ্যাঁ, আমাদের তখন দিব্যি মানাবে। এসব কি বলছো বলো তো বউ? এসব রূপের বাইরে কোনো মূল্য আছে নাকি? আমরা যেমন আছি বেশ আছি। না না না, এবার আমি বেশি করে খাবো আর মোটা হব, তখনই দুজন একদম রাজত্ব হয়ে উঠবো। বাবা, কি বিশাল রোদ আজকে! মা, ও মা, খেতে দাও তো, খিদেতে নাড়ি ভুড়ি যেন জড়িয়ে যাচ্ছে। আহা বাসা, এসে গেছিস? গেমে কি হাল হয়েছে? যা যা শিগগির স্নান করে আয়, আমি তোর খাবার বাড়ছি। ও মা, এই কি কাণ্ড বৌমা! এই তো দুপুর বেলা আধারে চালের ভাত খেলে, মাছ তরকারি খেলে, এখন আবার বাছার জন্য রাখা খাবারটাও খেয়ে নিলে। ও মা, আপনারও কি ভুলো মন গো? আমায় মোটা হতে হবে বলেছিলাম না? ও গাদা গাদা না খেলে মোটা হব কি করে? হ্যাঁ, কি হলো কি মা? খিদের চোটেদের চোখে অন্ধকার দেখছি, খেতে দাও। কি খেতে দেব শুনি? তোর বউ সকাল থেকে খেতে যাচ্ছে, এত ভাত খেয়েও সন্ধ্যা বেলায় ভাত গিলছে। সকাল সন্ধ্যা দুপুর খেতে হাপুস হুপুস হব বরের মতো নাদুস নুদুস। এইভাবে মিতা দিন রাত গপাস গুপুস খেয়েই যাচ্ছে। অন্যদিকে হরিশও বিপদে পড়ল। সে সাধ্যমতো জিনিস আনতো, কিন্তু মিতা তা খেয়েই ফেলতো। সেই দিন দুপুরে হলো কি, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ঘরে কেউ আছো বাবা? হ্যাঁ এই তো, বলুন বাবা। 2 দিন ধরে পথ চলে আমি যে বড্ড ক্লান্ত,
ক্লান্ত হয়ে গেছি মা। দুমুটো দুমুটো খেতে দিলে বড্ড ভালো হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাবা, এ তো আমার সৌভাগ্য। আপনি বসুন, এক্ষুনি নিয়ে আসছি। খাবার নিয়ে আসছি মানে? খাবার কি কি মাগনা নাকি? ওসব একদম হবে না। হ্যাঁ, আপনি অন্য বাড়ি যান তো। ছি ছি বৌমা, কি বলছো তুমি? উনি সন্ন্যাসী মানুষ, ওনাদের খেতে দিলে আমাদের কল্যাণ হবে। কল্যাণ কল্যাণ হওয়ার দরকার নেই আমার, শুধু মোটা হলেই হবে। আপনার ছেলের সঙ্গে একদম মানানসই হলেই হবে। তুমি কি পাগল হলে বউ? একজন সন্ন্যাসী এসেছে, তার সেবা করা আমার কর্তব্য। আর তুমি ছি 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 ছি। ওরে আমার দানবীর এলেন রে। ওই খাবার ওনাকে না দিয়ে আমি খেলে আমার শরীরেই লাগবে। আমি মোটা হব, একে দিয়ে কি হবে শুনি? যত সব। থাক মা থাক, আমার আর খিদে নেই। আমি আমি চলি। তবে হ্যাঁ, তোমার অনেক মোটা হওয়ার সাধ্য না। আমি আশীর্বাদ করলাম, তুমি তুমি হাতির মতো মোটা হও। হায় 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 হায়, এই অলক্ষণে বউ নিয়ে আমি কি করব রে হরিশ? সন্ন্যাসী না খেয়ে চলে গেলেন, কি জানি কি হবে এবার। এই নাও তোমার দুপুরের খাবার, তোমার মা জোর করে দিয়ে পাঠালো। হ্যাঁ সে তো জানি, নইলে তুমি তো সব একাই সাবার করে দিবে। কাল তুমি ওই সন্ন্যাসীর সাথে মোটেও ভালো করনি। যা করেছি বেশ করেছি। আজ সকাল থেকে না শরীরটা কেন জানি ভারী ভারী লাগছে। পিছনে এইটা কি সুসুর করছে দেখো তো। ও মা, এ কি দেখছি বউ? তোমার শাড়ির ফাঁক দিয়ে দেখি একটা লেজ বের হয়েছে, আর চেহারাটাও। হায় হায়, এটা কি হলো গো? আমি তো সত্যি সত্যি হাতিতে পরিণত হয়েছি। এবার কি হবে? হায় হায় ভগবান, তাহলে কি ওই সন্ন্যাসীর কথাই সত্যি হলো? চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো, লোকজন দেখলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। এরপর হরিশের জীবনে যেন বিপর্যয় শুরু হয়ে গেল। হাতিরূপী বইয়ের খোরাক সে কিছুতেই জোগাড় করতে পারতেছিল না। ঘরে যখন চাল ডাল আনাজ সবই শেষ। হায় 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 ভগবান, এ কি সর্বনাশের কাণ্ড হলো গো? জলজান্ত বউটা হাতি হয়ে গেল। এখন সারাদিন কেবল খাই খাই খাই, যতই দাও ততই চাই, পোষায় আর না। আমি তো বুঝতে পারছি মা, কিন্তু কি করব বলো তো? হাজার হোক বিবাহিত বউ, আজকে হাতি হয়েছে, কিন্তু আসলে সে তো আমার বউ। না 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 বাসা, ওর খাবার জোগানো আমাদের কম নয়। তুই বড় ওকে নিয়ে খেলা দেখা, 2 পয়সা আসবে, কে তো পাবে ওই। হাতি দেখবো, হাতি দেখবো, হাতি। দাদা দরজা খোলো। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে একটা হাতি ঢুকতে দেখেছি। ও কাকা দরজা খোলো, হাতি দেখবো, হাতি। সর্বনাশ, এবার কি হবে মা? গ্রামের সবাই যে টের পেয়ে গেছে। কে বলে সাপে বল, এদের দিয়ে খেলা দেখা শুরু কর। গুনে গুনে পয়সা নিবি কিন্তু। বাড়ির পিছনে কলা গাছ কচু গাছ সব খেয়ে ফেলেছি, খেয়ে করে দিয়েছি সাবার। তবুও ভীষণ জোরে খিদা পারছে আমার। আর তোমার খিদের জ্বালায় কষ্ট পেতে হবে না বউ। মানে হাতি বউ, তুমি লোকের সামনে খেলা দেখাবে আর পয়সা পাবে। দিদি এসো, দাদা এসো, আর এসো বৌদি শালা, আর 1 পয়সায় দেখে যাও হাতি বউয়ের খেলা। দিদি এসো, দাদা এসো, আর এসো শালা, 1 পয়সায় দেখে যাও হাতি বউয়ের খেলা। দেখ 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 দেখ, বউ হাতি
হাতি, ও বাবা, পিছনে আবার লেজ। এই হাতি, খেলা দেখা, দেখা খেলা। ধাক্কা ধাক্কি করবে না, হাতি সবাইকে খেলা দেখাবে। পাশাপাশি দাঁড়াও, আগে 1 পয়সা করে দাও সবাই, তারপর খেলা। এই হাতি, সুর তুলে দেখা। হাতি হাতি হাতি, হাতি হাতি হাতি, এই হাতি। হে হে ভগবান, এই কি দিন দেখতে হচ্ছে আমাকে। এরকমটা আমি কোনো দিনও চাইনি। সুখ শান্তি সংসার ছিল আমার, কিন্তু নিজের ভুলে সর্বনাশ করে ফেললাম। এইভাবে কাটতে থাকে দিন। হরিশ বউয়ের খেলা দেখানোর জন্য হাতির পিঠে চড়ে বাইরে বের হয়। খেলা দেখান, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে নানান রকম খেলা দেখান। ঘুরে ঘুরে হাতি বউয়ের খেলা দেখায় সেই। গ্রামের নানা রকমের ছেলেরা জব্দ করে তাকে। একদিন তার লেজের মধ্যে সুতো বোম লাগিয়ে দিয়েছিল। এ জীবন যেন আর ভালো লাগছিল না মিতার। পথ চলতে চলতে এই জঙ্গলের মধ্যে এসে গেলাম, আর শরীর চলছে না, কি অসহ্য গরম। এসব আমার জন্য হলো গো। সব ছিল আমার কাছে, তবুও নিজের জেদের বসে কি হলো দেখো। ওই সন্ন্যাসীর অপমান করে আমি অন্যায় করেছি। কেঁদো না বউ, কেঁদো না, এ সবই নিয়তি, যা হবার তাই হয়েছে। চলো ওই গাছের নিচে একটু বিশ্রাম করে নিই। সাধু বাবা, সেই সাধু বাবা। তোমরা এখানে? ক্ষমা করো বাবা, ক্ষমা করো। নিজের অহংকার আর জেদে বসে আমি যে অপরাধ করেছিলাম তার শাস্তি আমি ভোগ করছি। আমায় ক্ষমা করুন, আমার এই কষ্ট আর সহ্য হয় না। কষ্ট? কিসের কষ্ট? তুমি তো চেয়েছিলে এমন মোটা হতে, নিজের স্বামীর সঙ্গে মানানসই হতে। তোমার ইচ্ছে তো পূরণ হয়েছে মা। না বাবা, না, আমি তো বুঝিনি নিজের জেদের ফল এমনটা হবে। আমার ভুল, আমি বুঝেছি। যেমনটা ছিলাম ভালোই ছিলাম। এটাই তো ভুল মা, এটাই তো ভুল। আমরা নিজেদের যা আছে তা নিয়ে নিজেদের মতো সুখী নই। যেটা আছে সেটার কদর করি না, কিন্তু যেটা নেই তার পিছনেই ছুটে মরি। আমার খুব শিক্ষা হয়েছে বাবা। এবার আমায় আগের অবস্থায় ফিরিয়ে দিন, আর কোনো দিন আমি এই ভুল করব না। সাধু বাবা মুস্কি হাসলেন আর অল্প সময়ের মাঝে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। ধপ করে দুজনেই নিচে পড়ল আর দুজনেই খুব খুশি হলেন। এরপর আর কখনো মিতা তার শরীর নিয়ে অহংকার করেনি।